সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা রব উঠেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস একটি শিয়া সংগঠন। প্রথমে যখন আমি এই অভিযোগ শুনি তখন কেঁপে উঠি। শত শত বছর ধরে ফিলিস্তিন একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ জনপদ বলে জানি। এটি কবে শিয়া হয়ে গেল? আসলে কি সংগঠনটি শিয়া হয়ে গেছে? যাদের আমরা এত দূর থেকে মনে প্রাণে সমর্থন করি তারা সত্যিই কি শিয়া? এ নিয়েই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেব, যার পুরো অংশ আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুবাইর এহসান হক স্যার। চলুন যাওয়া যাক মূল কথায়। শুরুতে যেমনটা বলছিলাম, হামাসকে শিয়া সংগঠন বলে অভিযোগ তোলায় আটকে উঠেছিলাম। পরে বুঝতে পারলাম ইরানের সাথে সহযোগিতার সম্পর্কের কারণে হামাসকে শিয়া বলে গালি দেওয়া হচ্ছে। অথচ এই বিশুদ্ধ গালিবাজরা কথা বলে না ইসরায়েলের সাথে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আরব আমিরাত ও বাহরাইন ইহুদি হয়ে গেছে। অটোমান শাসনা আমলিত কয়েকটা অমুসলিম দেশ মুসলিমদের সাথে মিলে মুসলিমের সাথে যুদ্ধ করেছিল। তাহলে সেই সব খ্রিস্টানরাও কি মুসলিম হয়ে গেছে? কথা হলো, ইরানের সাথে নিজেদের সম্পর্কের বিষয়টি হামাস কখনো গোপন করেনি। প্রতিবার প্রতিরোধ যুদ্ধের সমাপ্তির পর তারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তাদের মাঝে ইরান অন্যতম। কিন্তু ফিলিস্তিনের সুন্নি প্রতিরোধ আন্দোলন হামাস কেন শিয়া রাষ্ট্র ইরানের সহায়তা গ্রহণ করে? ইরানও বা কেন সুন্নি সংগঠনকে সহায়তা করে? আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। ইরানের সাথে ফিলিস্তিনের সম্পর্ক বহু পুরনো। ১৯বিংশ শতাব্দীর শেষ দিকে ফিলিস্তিনে মিশন খুলেছিল ইরান, নিজেদের বণিকদের সুযোগ সুবিধার দেখভাল করার জন্য। ১৯৪৮ সালে ফিলিস্তিনে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন ইরান ছিল রেজা শাহ পাহলভির শাসনাধীন। শাহের ইরানের সাথে ইসরায়েলের সুসম্পর্ক ছিল। বাণিজ্যিক সম্পর্ক তো ছিলই, শাহবাগ মোসাদের মাঝেও ছিল সহযোগিতা ও তথ্য শেয়ারের সম্পর্ক। মিশরের সাথে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠায়ও সহযোগিতা করে ইরান। কিন্তু ১৯৭৯ সালে ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে বিপ্লব হওয়ার পর সম্পর্কের বিপরীত যাত্রা শুরু হয়। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ইরান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন পিএলও এর সাথে সম্পর্ক গড়ে তোলে। অচিরেই ইরান পিএলও সম্পর্কে ভাটা পড়ে। ধর্মনিরপেক্ষ সংগঠন পিএলও ইসলামী প্রজাতন্ত্র ইরানের এজেন্ডা বাস্তবায়নের উপযুক্ত হাতিয়ার নয়। তার উপর আরব জাতীয়তাবাদী চেতনায় প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইয়াসির আরাফাত সমর্থন দেন সাদ্দাম হোসেনকে। এতে ইরানের সাথে পিএলও এর সম্পর্ক তলানিতে পৌঁছে যায়। তবে ফিলিস্তিনে বিকল্প খুঁজে পেতে দেরি হয়নি ইরানের। ইরান পিএলওকে ছেড়ে প্রথমে সমর্থন দেয় ইসলামিক জেহাদকে। কিন্তু অচিরেই ফিলিস্তিনে আরেকটি শক্তিশালী প্রতিরোধ আন্দোলনের অভ্যুদয় হয়। ১৯৮৭ সালে শেখ আহমদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন ব্রাদারহুডের অফশোর হামাস। ১৯৯২ সালে ইসরায়েল হামাসের শত শত নেতাকে দক্ষিণ লেবাননে নির্বাসন দেয়। এটি ইসরায়েলের জন্য ক্ষতি ডেকে আনে। লাভবান হয় ইরান। হামাসের সাথে দক্ষিণ লেবানন কেন্দ্রিক ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ এর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ইরানের সাথেও হয় যোগাযোগ। ইরান হামাসকে কৌশলগত সামরিক সহযোগিতা প্রদান করে। হামাসের সাথে ইরানের যোগাযোগ কখনো গোপন বিষয় ছিল না। ইসরায়েল কারাগার থেকে মুক্তি লাভের পর শেখ আহমদ ইয়াসিন ১৯৯৮ সালে ইরান সফর করেন। তার সাথে খামেনি ও খাতামির সাক্ষাৎ হয়। ২০০৬ সালে অনুষ্ঠিত ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে হামাস অভূতপূর্ব জয়লাভ করে। বিষয়টি ইসরায়েল ও তার পশ্চিমা দোসরদেরকে চরম দুশ্চিন্তায় ফেলে দেয়। পরে হামাসের সাথে ফাতা দলের দূরত্ব সৃষ্টি হয়। হামাস নিয়ন্ত্রিত গাজা অবরোধের শিকার হয়। এই পরিস্থিতি উপাহীন হামাসকে আরও বেশি ঠেলে দেয় ইরানের দিকে। আরব বসন্তের সূচনা হলে হামাসের সাথে ইরানের সম্পর্ক অভূতপূর্ব সংকটে নিমজ্জিত হয়। এই জন আন্দোলনের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গিতে ছিল দ্বিচারিতা। তারা ইয়েমেন, মিশর ও তিউনিসিয়ার বসন্তকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন বলে সমর্থন করে, কিন্তু সিরিয়ার গণ আন্দোলনকে চিহ্নিত করে পশ্চিমা ষড়যন্ত্র বলে। সিরিয়ার বিরোধী গ্রুপগুলোর সাথে হামাসের নিবিড় সম্পর্ক ছিল। অনেক হামাস যোদ্ধা তাদের পক্ষে যুদ্ধও করেছে। পক্ষান্তরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ হলেন মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। সিরিয়ার রাজধানী দামেস্কে হামাসের দপ্তর। তাই সিরিয়ার গৃহযুদ্ধে হামাস দীর্ঘদিন নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে। কিন্তু আসাদ প্রকাশ্য সমর্থন দাবি করলে হামাসকে দামেস্কের অফিস ছেড়ে দিতে হয়। আসাদ বিরোধীদের প্রতি হামাসের সমর্থনকে ইরান প্রকাশ্য খেয়ানত বলে অভিহিত করে। ২০১২ সালে ইসরায়েলি আগ্রাসন দৃঢ়ভাবে বুক চেতিয়ে ঠেকিয়ে দিলে ইরান আবারও হামাসের প্রতি সমর্থনের ঘোষণা দেয়। তবে এবার হামাসের সামরিক ও রাজনৈতিক শাখার সাথে ইরানের ভিন্ন আচরণ প্রকাশ পায়। সামরিক শাখাকে অর্থ, অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করলেও হামাসের রাজনৈতিক শাখার ব্যাপারে ইরান নিষ্পৃহতা প্রদর্শন করে। সম্ভবত হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালিদ মেশালের সাথে কাজ করতে ইরান স্বস্তিবোধ করত না। এই সুযোগে হামাসকে ইরান বিমুখ করতে মরিয়া চেষ্টা করে সৌদি আরব। ২০১১ সালে কায়রো চুক্তি ও ২০১২ সালে দোহা চুক্তি ছিল এই প্রচেষ্টার ফসল। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হলে ভাত কাপড়ের পাশাপাশি অস্ত্র ও সামরিক প্রযুক্তি দরকার।
এক্ষেত্রে সৌদি আরব হামাসকে ইরানের কোনো বিকল্প উপহার দিতে ব্যর্থ হয়। ফলে হামাসকে ইরান বিমুখ করার সৌদি প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবসিত হয়। মিশরে মুরসির পতন হলে হামাস চরম সংকটে পড়ে যায়। এ সময় তারা দ্বিরাষ্ট্র সমাধান মেনে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে অন্ধভাবে ইসরায়েলের দাবিগুলো একের পর এক মেনে নিতে থাকলে হামাস শান্তিপূর্ণ উপায়ে দ্বিরাষ্ট্রের সমাধানে উপনীত হওয়ার আশা হারিয়ে ফেলে। তদুপরি আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিন ইস্যু জলাঞ্জলিতে একে একে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে হামাসের পিঠ এমন দেয়ালে ঠেকিয়ে দেয় যার পর আর কোনো দেয়াল নেই। তখন হামাসের আবারও ইরানমুখী হওয়া ছাড়া কোনো বিকল্প রইল না। এক্ষেত্রে ইতিবাচক বিষয় ছিল হামাসের রাজনৈতিক শাখার দায়িত্বে খালিদ মেশালের পরিবর্তে ইসমাইল হানিয়ার অভিষেক, যাকে ইরানের ব্যাপারে উদার বলে মনে করা হয়। অতি সম্প্রতি যে যুদ্ধ হয়ে গেল, এরপরে হামাস প্রকাশ্যে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ইরান ও হামাসের পারস্পরিক সম্পর্কে দুপক্ষের উদ্দেশ্য দুই রকম। ইরান বিপ্লব রপ্তানি করতে চায়, সেজন্য যুদ্ধ লাগাতে চায়, কিন্তু কখনো নিজ ভূখণ্ডে যুদ্ধ টেনে আনতে চায় না। ইরাক, সিরিয়া ও ফিলিস্তিনে যুদ্ধ চলুক, সিরিয়ায় যুদ্ধ শেষ। এখন ফিলিস্তিনের যুদ্ধকে ইরান নিজের রাজনৈতিক প্রভাব বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অভ্যন্তরীণভাবেও ইরানের ফায়দা আছে। ফিলিস্তিনি ইস্যুতে জোরালো ভূমিকা রেখে ইরানের কট্টরপন্থীরা জনগণের সহানুভূতি নিয়ে বারবার ক্ষমতা আসতে চায়। কিন্তু হামাসের বিষয়টি ভিন্ন। হামাসের ইরান মুখিতা বাঁচার তাগিদে ডুবন্ত মানুষ যদি কোনো হাতের নাগাল পায়, সে কখনো জিজ্ঞেস করবে না এটা কি শিয়ার হাত না সুন্নির হাত। হামাস কখনো ফিলিস্তিনের শিয়াকরণ মেনে নেবে না। অতীতে এর প্রমাণ রেখেছে আন্দোলনটি। আল জিহাদ আল ইসলামী ভেঙ্গে প্রতিষ্ঠিত হারকা আল সাবিরিন গাজায় একটি ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিল। এরা শিয়াবাদে ঝুঁকে পড়েছিল। হামাস তাদেরকে নির্মমভাবে দমন করেছিল। হামাসের ইরানমুখিতা কোনোভাবেই শিয়াবাদের প্রতি অনরক্তি নয়। সৌদির ভাত কাপড় যদি প্রতিরোধ লড়াইয়ে বিন্দুমাত্র কাজে লাগত, হামাসকে ইরানের দ্বারস্থ হতে হতো না। ডুবন্ত মানুষের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যারা ধর্ম বিচার করে তারা কেমন মানুষ? সারের সাথে মিলে পরিশেষে যে কথাগুলো না বললেই নয়। হামাস শিয়া হবে কেন? বিশ্ব রাজনীতির অংশ হিসাবে হামাস আমেরিকা ইসরায়েল বিরোধী যে কোনো শক্তির সাথে মিত্রতা করতেই পারে। সেটা অমুসলিম দেশ হলেও অসুবিধা নেই। তবে একটি ধারণা ক্লিয়ার রাখতে হবে, ইরান সামগ্রিকভাবে মুসলিম উম্মার জন্য কাজ করে না। তারা যা করে নিজেদের জন্য করে। তারা মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান সুদৃঢ় রাখার জন্য বাহিরের যে কোনো শত্রুর মোকাবেলায় অগ্রগামী। আর ইরান, সিরিয়া, লেবানন এটা একটা শক্ত বন্ধনে আবদ্ধ, যার কারণে ইরান অন্যান্য দেশের গণজাগরণের পক্ষে থাকলেও লেবানন ও সিরিয়ায় একচ্ছত্র সুন্নিদের গণজাগরণ তারা পছন্দ করবে না। হামাস যদি ফাতার মতো দল হতো, তবে এতদিনে ইসরায়েল যুদ্ধ ছাড়াই ফিলিস্তিনে ইহুদি সরকার গঠন করত। এর আগে যতবার যুদ্ধ হয়েছে ততবারই তারা হামাসের কাছে হেরেছে। এখনও ফিলিস্তিন গিলতে পারছে না এই হামাসের জন্য। আপনি পড়ে আছেন আকিদা নিয়ে। তারা আকিদা চেনে না, বুঝলেন? তারা মুসলমান চেনে। বর্তমান সময়ে হামাসের জন্য এতটা কার্যকর সাহায্য ইরান না করলে অনেক আগে ইসরায়েল ফিলিস্তিন দখল করে নিত। আগে তো ফিলিস্তিন টিকে থাকতে হবে, পরে আসবে আকিদা। যে বা যারা এই সুযোগে হামাসকে শিয়া ট্যাগ দিবে তারা হয় বেতনভুক্ত, না হয় আল খেল্লাধারী মুসলিম। তারা মুসলিমদের বিপক্ষে কথা বললেও কখনোই মুসলিমের বিপক্ষে অবস্থানকারী এবং ইহুদিদের সাথে সম্পর্ক স্থাপনকারী গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে না। সুপ্রিয় ভিউয়ার্স, হামাসকে অহেতুক শিয়া ট্যাগ দিয়ে যে বা যারা তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চায় তারা নিজেরা আদৌ কি কোনো প্রকৃত মুসলিম বলে আপনার মনে হয়? শিয়া প্রধান দেশ ইরানের সহায়তায় চললেই শিয়া সংগঠন হয়ে যাবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আপনিও না করলে ভিডিওটির কমেন্ট বক্সে নো লিখে হামাসকে নিয়ে ষড়যন্ত্রকারীদের নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।